হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 15 দ্য ম্যানিপুলেটর। আমি পুরোপুরি অচল হয়ে গেছি তার দৃষ্টির নিচে। আমি কেবল ভাবতে পারি আমার মুখে তখন কেমন ভয়ের চাপ পড়েছিল যখন তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আমার জন্য অপেক্ষা করতে। আমার বেডের পেছনের বাতিগুলো জ্বলছে, মৃদু আলো দিচ্ছে, এতটাই আলো যে আমি তাকে স্পষ্ট দেখতে পাই। সে পুরোপুরি কালো পোশাকে মোড়ানো, চামড়ার বুট, পাঁজরের চারপাশে টাইট জিন্স আর একই রঙের হুডি, যা তার দেহের আকারের যেন ছোট হয়ে গেছে। তবুও আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না ওই অভিশপ্ত হুডের জন্য। আমার শুকনো ঠোঁট ভিজিয়ে নিতে আমি জিভ দিয়ে ঠোঁট ছাটি। তোমার হুড খুলে পেল, আমি বলি, গলায় হালকা কাঁপুনি নিয়ে। সে কিছু করে না, কোনো কথা বলে না। ভয়ের নিচে ক্রমশ রাগ তৈরি হতে থাকে। তুমি চেয়েছো আমি তোমাকে খুঁজে বের করি, কিটি ক্যাট। আমি করেছি। এবার তোমার সেই হুডটা খুলে তোমার মুখটা আমাকে দেখাও। আমি জোরে বলে উঠি, রাগের সঙ্গে সঙ্গে গলার স্বরও চড়ে যায়। আমার নতুন দেওয়া ডাকনাম শুনে তার ঠোঁটের কোণে পাপাময় হাসি খেলে যায়। সে ভাবে এটা যেন বিড়াল ইঁদুরের খেলা। যদি সে আমাকে অপমান করার জন্য ডাকনাম ব্যবহার করে, তবে তারও তার পাওনা বুঝে নেওয়া উচিত। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে হুড খুলে ফেলে। তার হাতে থাকা ছুরিটা আলোর ঝলক দেয়, যেন আমাকে উপহাস করে। আমার হাতেও একটা ছুরি আছে। আমি যেটুকু জয় অনুভব করছিলাম সেটা যেন গরম তাওয়ার ওপর মাখনের মতো গলে মিলিয়ে গেল। আর আমি যে ভয় অনুভব করছিলাম সেটা 3 গুণ হয়ে গেল। তার মুখ, আমি আগে যা দেখেছি তার মতো নয়, কিন্তু আসল কথা হলো আমি তাকে আগেও দেখেছি। তার 2 রকম চোখ তাকে চিনিয়ে দেয়। বইয়ের দোকানে আমি তার মুখের কিছু অংশ দেখেছিলাম, তখন মনে হয়েছিল সে হালকা আকর্ষণীয়, কিন্তু এখন তার পুরো চেহারা দেখে বুঝলাম সে ধ্বংসাত্মকভাবে সুন্দর। তার ডান চোখ রাতের আকাশের চেয়েও কালো, অন্যটি পুরো উল্টো। তার বাম চোখ এত ফ্যাকাশে যে প্রায় সাদা মনে হয়। তার কপালের মাঝ থেকে শুরু করে সাদা চোখের ভেতর দিয়ে গাল পর্যন্ত নামা ক্ষতচিহ্নটা, যেটা আমি বইয়ের দোকান থেকে দেখার পর ভুলতে পারিনি। এই বিশ্রী ক্ষতচিহ্ন তার রূপকে আরও তীক্ষ্ণ করেছে। তার চোয়াল এত ধারালো যে মনে হয় হীরক কেটে ফেলতে পারবে। একটি সোজা রাজকীয় নাক, পূর্ণ ঠোঁট আর ছোট কালো চুল, যা হাত দিয়ে স্পর্শ করার মতো যথেষ্ট লম্বা। এটা ভুল, একদম ভুল। আমার এমন এক স্টকারের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। তার উপস্থিতি এত তীব্র যে মনে হচ্ছে সে 10 ফুট লম্বা, আর তার ছায়া ছাদের ওপর হামাগুড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। এই ঘরটা তার জন্য ছোট মনে হচ্ছে। তার সামনে আমি ছোট হয়ে যাচ্ছি। সে এক পা এগিয়ে আসে, ঠোঁটের কোণে সেই হালকা হাসি নিয়ে, ঠোঁটের সামান্য কোণে তৃপ্তির আভাস। আমি এক পা পিছিয়ে যাই। অবশেষে আমার অন্তর্দৃষ্টি কাজ করে, এবং সেদিন রাতে প্রথমবারের মতো আমি একটি বুদ্ধিমানের মতো কাজ করি। কি হলো, কথা বন্ধ হয়ে গেল ছোট ইঁদুর? সে বলে। আমি চোখ বন্ধ করি এক মুহূর্তের জন্য। তার কণ্ঠস্বর আমার উপর দিয়ে বয়ে যায়, গায়ে কাঁটা দেয়। তার কণ্ঠস্বর ঠিক তার কালো চোখের মতোই গভীর। আমি ঢোক গিলে ফেলি, প্রায় গলার মধ্যে আটকে যাচ্ছি। মনে হচ্ছে আমার জিভ দ্বিগুণ বড় হয়ে গেছে। তুমি আমার কাছ থেকে কি চাইছো? আমি কেঁপে কেঁপে বলি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। আমার মেরুদণ্ড শক্ত হয়ে যায়, আর বুকের ভেতর ভয়ের স্রোত বয়ে গেলেও আমি দাঁড়িয়ে থাকি। যখন সে যথেষ্ট কাছে আসবে তখন আমি তাকে চড়িকাঘাত করব। এডি, গলায় ছুরি বসাও। আমার চোখ তার চোখের সাথে মিলিয়ে যায়, আর সব ভাবনা উড়ে যায়। সে পুরো দেহ নিয়ে আমাকে চেপে ধরে। কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, কোনো আগে তোমাকে 1 গ্লাস পানি খাওয়াই নেই। তার এই দখল নেওয়ার ভঙ্গি আমাকে স্তব্ধ করে দেয়। কয়েক সেকেন্ড সময় লাগে আমার শরীরকে মুক্ত করার জন্য। আমি না ভেবে হাতের ছুরিটা তার দিকে দেই, কিন্তু তোলার চেষ্টা করতেই কোনো নড়াচড়া হয় না। আমি নিচের দিকে তাকিয়ে হতবাক হয়ে দেখি তার খালি হাত ছুরির উপর শক্ত করে ধরা। রক্ত তার হাতে জমতে শুরু করে। 1 ফোঁটা রক্ত আমার দিকেও গড়িয়ে আসে। আমি হাঁ করে তাকাই, চোখ বড় হয়ে যায়। আবার তার চোখের দিকে তাকাই। তার চোখে 1 ফোঁটা ব্যথার চিহ্নও নেই, একটুও না।
সে হঠাৎ ছুরিটা টেনে নিয়ে যায়, আমার হাত থেকে ছিনিয়ে নেয়, চোখের পলকে পিছনে ছুঁড়ে ফেলে। ছুরিটা কিছুতে লেগে ঝনঝন শব্দ করে মাটিতে পড়ে। সেই শব্দ নীরব রুমে প্রতিধ্বনি তোলে। আমাদের ভারী শ্বাস ছাড়া কোনো শব্দ নেই। তার উপস্থিতি এমন এক চক্রের মতো যা রুমের এবং আমার মস্তিষ্কের সব অক্সিজেন কেড়ে নিচ্ছে। কারণ তার শরীর এত কাছে থাকা অবস্থায় আমি কিছু ভাবতে পারছি না। ভয়ের শক্তিতে আমি পাথর হয়ে যাচ্ছি। আমি অসহায়, অক্ষম। বাঁচার জন্য মাথায় আওয়াজ আসছে, নড়ো, তবু শরীর নড়ছে না। তারপর তার রক্তাক্ত হাত আমার ঘাড়ের পিছনে আসে, আমাকে আবার তার গায়ে চেপে ধরে। তার হাত থেকে রক্ত পড়ে আমার গায়ে লাগে, যেন আমার উপর অদৃশ্য হাত বুলিয়ে যাচ্ছে, আমাকে দাগ দিয়ে যাচ্ছে। ভয় আমি দেখি সে আমার অন্য হাতে থাকা আরও ভয়ঙ্কর দেখতে ছুরিটার ধারটা আমার থুতনির নিচে ধরে সে হালকা চাপ দিয়ে আমার মুখ উপরের দিকে তোলে, ছুরির ধার চামড়ায় লাগায়। তার ঠোঁটের কোণে হালকা হাসি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসে। তার চোখে দৃষ্টি এবং আচরণে হুমকি আর দখলের ছাপ স্পষ্ট। তুমি কাছে থেকে আরও সুন্দর, সে ফিসফিস করে। তার পাপময় চোখ আমার মুখ গিলে খায়। আমি ভ্রুকুচকে তার বুকের ওপর হাত রাখি। তার কঠিন শরীর উপেক্ষা করে তাকে দূরে ঠেলতে চাই, কিন্তু সে নড়ে না, বরং ঠোঁটের কোণে রাগী হাসি ফুটে ওঠে। আমার চোখে জল চলে আসে, হতাশায়। দয়া করে চলে যাও, আমি চাই না তুমি এখানে থাকো। আমি তোমাকে চাই না, আমাকে একা থাকতে দাও। আমি কাপা গলায় অনুনয় করি। মনে হচ্ছে নিজের গর্ভ বুক থেকে বের করে মাটিতে ছুঁড়ে ফেলছি, কিন্তু এখন আমার গর্ভের কোনো মূল্য নেই। আমি শুধু চাই এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাক। সে আরেকটু কাছে আসে। তুমি কি কাঁদবে অ্যাডি? সে তাচ্ছিল্য করে বলে। আমার হাত এখনও তার বুকে ঠেলা দিচ্ছে। তার হৃদস্পন্দন আমার হাতে স্পষ্ট, আমাকে থামিয়ে দেয়। যদি না জানতাম তবে ভাবতাম সে এতটা অপ্রভাবিত নয়। না, আমি মিথ্যে বলি। সে চলে গেলে আমি নিশ্চয়ই কেঁদে ভাসিয়ে দেব, কিন্তু এখন তার সামনে কোনো দুর্বলতা দেখাতে চাই না। সে হিংস্র, দাঁত বের করে হাসে, আমার চিবুক থেকে ছুরি সরিয়ে নেয়, আর ঘাড় থেকে হাতও। সে এক পা পিছিয়ে যায়। হঠাৎ ঠান্ডা লাগলেও স্বস্তি পাই, কিন্তু আবার সে সামনে চলে আসে। আমার চোখের তীব্র দৃষ্টি আমাকে দমিয়ে রাখে। সে আমার পাশে এসে দাঁড়ায়। তার বুক আমার বাহুর সাথে ছুঁয়ে যায়। তার গায়ের চামড়ার এবং ধোঁয়ার গন্ধ ভেসে আসে। এটা নেশার মতো, সে নেশার মতো। ভয়েরও একটা স্বাদ আছে, ধাতুর মতো পোড়া, টক স্বাদ। এটা আমার জীব নয়, পুরো দেহ অবশ করে দেয়। আমি খুব খুব ভয় পাচ্ছি, তবুও আমি তার মধ্যে তলিয়ে যাচ্ছি। আমি মাথা সোজা রাখি, তবে তাকে চোখের আড়াল হতে দেই না। সে আমার দিকে ঝুঁকে আসে, তার ওজন দিয়ে আমাকে চেপে ধরে। আমি তার শক্তির সাথে লড়াই করি, তাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে। মনে হচ্ছে সে আমাকে নিজের মধ্যেই টেনে নিচ্ছে। তার গরম নিঃশ্বাস আমার ত্বক গরম করে তোলে। যখন তার ঠোঁট আমার কানের প্রান্তে ছুঁয়ে যায়, আরও একবার আমার মেরুদণ্ড কেঁপে ওঠে। আমি তোমাকে গিলে ফেলতে চাই, সে ফিসফিস করে। আমার ঠোঁট কেঁপে ওঠে। আমি সেই বেইমান ঠোঁটটাকে দাঁতের মধ্যে আটকে রাখি, যদি এতে দুর্বলতা প্রকাশ থামে। আমি যখন সাহস করে একবার তার দিকে তাকাই, দেখি তার চোখ আমার ঠোঁটের উপর আটকে আছে। তুমি কি আমাকে মারতে এসেছো? আমি নিচু গলায় বলি, শরীরের মধ্যে কাঁপুনি লুকানোর ব্যর্থ চেষ্টা করি। আমি ব্যর্থ হই। সে ধীরে ধীরে মাথা নাড়ে। আমি কেন সেটা করব? আমি কিভাবে উত্তর দেব বুঝতে পারি না। সে আবার বলে, আমি তোমাকে মারব না ছোট ইঁদুর, আমি তোমাকে রাখতে চাই। যদি আমি না চাই? সে হাসে। তুমি চাইবে। আমি মুখ খুলি। তার এবং তার মায়ের সম্পর্কে যা বলার ছিল বলতে যাচ্ছিলাম, কিন্তু সে তার আঙ্গুল দিয়ে আমার নিচের ঠোঁটে জোরে আঙ্গুল বুলিয়ে দিয়ে কথাগুলো গলার মধ্যেই আটকে যায়। সে গর্জন করে ওঠে আনন্দে। এখন যা হবে শোনো, আমি তোমাকে দৌড়ে পালানোর এবং লুকানোর সুযোগ দিচ্ছি। যদি আমি তোমাকে খুঁজে পাই তাহলে শাস্তি হবে, যদি না পাই তুমি শাস্তি মুক্ত থাকবে আর আমি চলে যাব। আমি চোখ বন্ধ করি। পাগল হওয়ার মাঝেই ছোট্ট একটি আশার রশ্মি আসে। আমি এই বাড়িটা হাতের তালুর মতো চিনি। কোথায় ভালো লুকানোর জায়গা আছে আমি জানি। নিচের তলায় করিডোরের দুই পাশে দুটি বেডরুম আছে। প্রথম বেডরুমের আলমারির পেছনে ছোট একটা কোণ আছে, খুবই ছোট,
তবুও আমি সেখানে লুকিয়ে পড়তে পারি। আমি আর নানি লুকোচুরি খেলতাম, তখন সেখানে লুকাতাম। ঠিক আছে, আমি পিসপিস করে বলি, তুমি কতক্ষণ খুঁজবে, তারপর আমি জিতব? সে হাসে। তোমাকে 5 মিনিট সময় দেব, তারপর তোমার পাছা আমার হাঁটুর উপর থাকবে। আমি রাগে মুখ ঘুরিয়ে নেই। সে আমাকে ছেড়ে দেয়, তবে তার হাসি আরও বড় হয়। তোমার সময় এখন থেকে শুরু, অ্যাডেলিন, দৌড়াও। ঘুরে দাঁড়িয়ে দৌড় দেই, দরজা ঠেলে বন্ধ করি। দরজা বন্ধ করার সময় তার মুখে মজা পাওয়ার হাসি দেখি, কিন্তু তা নিয়ে ভাবার সময় দেই না। আমি সিঁড়ির দিকে ছুটে যাই, যতটা হালকা পা ফেলতে পারি। দ্রুত নিচে নেমে যাই। মাঝপথে প্রায় হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলাম। শেষ মুহূর্তে রেলিং ধরে নিজেকে সামলাই। চিৎকার বের হতে হতে আটকে দেই। বমি করতে ইচ্ছে করে। ভয়ের এবং অ্যাড্রিনালিনের কারণে স্নায়ুগুলো কামড়াচ্ছে। বাম দিকে ঘুরে করিডোরের দিকে যাই। প্রথম বেডরুমে ঢুকে যাই। ঠিক তখনই উপরের তলা থেকে ভারী পায়ের শব্দ পাই। আমার হৃদস্পন্দন আরও দ্রুত হয়, হাত কাঁপতে থাকে। যখন আমি আলমারির দরজা খুলতে যাই, ধাতুর শব্দ হয় আমার হাতের কাঁপুনির কারণে। ছোট্ট, তুচ্ছ শব্দ, তবুও মনে হয় পুরো বাড়ির হাড় কেঁপে উঠেছে। আমি গভীর নিঃশ্বাস নেই, নিজেকে শান্ত করার চেষ্টা করি। আলমারির দরজা লাগিয়ে কোণার দিকে ঢুকে যাই। আমি আতঙ্কিত, বুকে অদ্ভুত ব্যথা, গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে গলা বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না। আমি গলায় নখ বসিয়ে খুলে দিতে চাই, যাতে বাতাস ঢুকতে পারে। সব মাথার খেলা। অ্যাডি, নিঃশ্বাস নাও, তোমাকে এখানে খুঁজে পাবে না। নানিও পারত না। তার পায়ের আওয়াজ উপরের দিক থেকে আর শোনা যাচ্ছে না, মানে সে নিচে নেমে এসেছে। আমি ঠোঁট কামড়াই, রক্তের স্বাদ পাই মুখে, তবুও কামড়িয়ে থাকি। অদ্ভুত শব্দ আসে। মিনিট পার হতে হতে আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে থাকে, কিন্তু তখন দরজার খুট করে শব্দ হয়, শ্বাস আটকে যায়। আমি মুখ চেপে ধরি, কোনো শব্দ বের না হোক, তা চাইলেও মরতে দিতেই রাজি। আলমারির দরজা খোলা হয়, তার গন্ধ পুরো ছোট্ট জায়গাটা ভরিয়ে ফেলে। চামড়া, ধোঁয়ার গন্ধ আর কিছু, যা সাধারণত আমাকে চোখ উল্টিয়ে ফেলতে বাধ্য করত, যদি না এটা এতটা দম বন্ধ করা হতো। এবার বেরিয়ে আসতে পারো বেবি, সে বলে, তার কণ্ঠ গম্ভীর আর গভীর। না, 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 না। আমি নড়ি না। আশা করি সে আন্দাজ করছে। আমি তোমার গন্ধ পেতে পারি, সে বলে। এটা শুনে যতটা ভয়ঙ্কর লাগে তার চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। আমি আলমারির কোণা থেকে চোখ উকি দেই। দেখি সে আলমারির মুখে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু, মাটির দিকে তাকিয়ে। তোমার 10 সেকেন্ড সময় আছে, তারপর আমি টেনে বের করে নিয়ে যাব। সে এক পা পিছিয়ে যায়। আমি সুযোগ নেই। আমি দৌড়ে বেরিয়ে আসি, তাকে পাশ কাটিয়ে দরজার দিকে ছুটে যাই। সে নিচু গলায় অমানবিক হাসে। এই হাসি আমি স্বপ্নে শুনতে পাবো যতদিন বাঁচব। তবুও থামি না। দৌড়ে করিডোর পার হয়ে সামনের দরজায় যাই। হাঁপাতে হাঁপাতে দেখি দরজা লক করা। তুমি যদি ওটা খুলতে যাও তাহলে ফল ভোগ করতে হবে, সে সতর্ক করে। আমি তার কাছাকাছি অবস্থানে আতঙ্কিত হই। ডেডবোল্ট, হাতল, চেইন খোলার মতো সময় নেই। সে অনেক কাছে। সানরুম, সেখানে বাইরে যাওয়ার আরেকটা দরজা আছে। আমি ঘুরি, চোখের কোণে দেখি ছায়া করিডোরের মুখ ঘুরে যাচ্ছে। আমি লিভিং রুম পার হয়ে রান্নাঘরের দিকে দৌড়াই, তারপর করিডোরের পেছনের দিকে যাওয়ার দরজা খুলে ফেলি। ভেতরে তাকিয়ে দেখি ফাঁকা, অন্তত 5 ফুটের মধ্যে কেউ নেই। তবে অন্ধকারের ভেতর বেশি কিছু দেখতে পারছি না। সরাসরি সানরুমের দিকে যাই। দরজা খুলে দেখি সে আগে থেকেই সেখানে, দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে আমি বের হতে চাই। আমি হঠাৎ পা থামাই, তার বাহুর মধ্যে পড়ে যাওয়ার আগেই। পেছনে সরি, বুক ওঠানামা করছে, মাথা কাজ করছে না। সে টস করে, তুমি খুবই অনুমানযোগ্য ছোট ইঁদুর, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমি দাঁড়িয়ে থাকি, ঠান্ডা হয়ে যাই। বুঝতে পারি আমি আর এই বাড়ি থেকে বের হতে পারবো না। সে এত দ্রুত, অথচ তার পায়ের একটিও শব্দ আমি শুনিনি। আমি হাতির মতো আওয়াজ করছিলাম, আর সে ইঁদুরের থেকেও নীরব। তুমি আমাকে ছুঁতে পারবে না, আমি কাপা গলায় ফিসফিস করি, চোখে পানি আটকে রাখতে রাখতে। চুক্তি হলো চুক্তি, ছোট ইঁদুর। সে রাতের আকাশের দিকে তাকায়। এখানটা অনেক সুন্দর, মনে হয় এখানে শাস্তি হওয়া উচিত, তাই না? আমাদের গল্প যেন গোল হয়ে ঘুরে ফিরে আসে এখানেই। আমি গর্জন করে দৌড়ে আবার করিডোরের দিকে যাই, সিঁড়ির দিকে। হয়তো আবার কোথাও লুকোতে পারবো, এবার এমন জায়গায় যেখানে সে খুঁজে পাবে না। বিভিন্ন পরিকল্পনা মাথায় ঘোরে। আমি রেলিং ধরেই সিঁড়ি দিয়ে দৌড়াই।
পিছন থেকে বাতাসের হালকা ঝাপটা লাগে। আমি পিছনে তাকিয়ে দেখি সে ঠিক পিছনে। আমি চিৎকার করি, আরও দ্রুত দৌড়াই, সিঁড়ি দিয়ে উঠে করিডোর ধরে দৌড়াই। ভয় আর আতঙ্কে মাথা কাজ করছে না। আমি কিছু ভাবতে পারি না, শুধু দৌড়াই। করিডোরের মাঝপথে তার লোহার মতো শক্ত হাত আমার কোমর জড়িয়ে ধরে আমাকে তুলে নেয়। না, আমি চিৎকার করি, বাতাসে পা উঠতে থাকি। ও হ্যাঁ বেবি, সে গর্জে ওঠে। সে আমাকে দেয়ালের দিকে নিয়ে যায়। আমি আঘাতে উহু শব্দ করি, পিঠ দিয়ে দেয়ালে ভর করে তাকে ধাক্কা দিতে চাই। আমাকে ছেড়ে যাও, তুমি বিকৃত মানসিকতার পাগল। আর কথা বললে পরিস্থিতি খারাপ হবে। আমি নিঃশ্বাস হারিয়ে হাসরাতে হাসরাতে কাঁদতে থাকি। সে আমাকে দেয়ালে চেপে ধরে রাখে। আমাদের মধ্যে একটি চুক্তি হয়নি? একটি অশ্রু গড়িয়ে পড়ে, তারপর আরেকটি, তারপর আরেকটি, যতক্ষণ না আমি হাউমাউ করে কাঁদতে যাচ্ছি। কাঁদো না ছোট ইঁদুর, সে কোমল গলায় বলে। এখনও খারাপ কিছু বাকি আছে। তার নিঃশ্বাস আমার গালে লাগে। সে আমাকে আরও কাছে চেপে ধরে। সে এত বড়, তার শরীর আমাকে ঢেকে ফেলে। আমি যা দেখি, যা অনুভব করি, যা গন্ধ পাই, সবই সে। উষ্ণতা, চামড়ার গন্ধ আর সেই একান্ত গন্ধ। আর তার কালো পোশাকে ঢাকা শরীর আমাকে ঘিরে ফেলে। তোমাকে ভয়ে কাঁপতে দেখতে আমার ভালো লাগে, সে পিসপিস করে। আমার মেরুদণ্ডে শীতল শিহরণ বয়ে যায়। তোমার মিনতি করা, ঈশ্বরকে ডাকতে থাকা আমার ভালো লাগে। তার হাত আমার গালে স্পর্শ করলে আমি সরে যেতে চাই। তার আঙ্গুল আমার গালের হাড় স্পর্শ করে, চুল সরিয়ে কানে রাখে। তোমাকে অজান্তে কাঁপতে দেখা আমার ভালো লাগে। তুমি অসুস্থ, আমি কেঁপে কেঁপে বলি। আর সে মুহূর্তে আমি সত্যি পুরো শরীর কাঁপাচ্ছি। তুমি ভাবছো তুমি বাঁচার জন্য মিনতি করবে, কিন্তু তুমি ভুল করছো। তোমাকে স্বর্গে পাঠানোর একমাত্র উপায় হবে আমার লিঙ্গ দিয়ে। সে গম্ভীর হাসে। আর অবশ্যই আমার জিভ আর আঙ্গুল দিয়েও। তা কখনো হবে না, আমি ফোঁস করে বলি। যতটা কঠোর দৃষ্টি দিতে পারি দেই। অল্প আলোতে তার চোখের ছায়া আরও ভয়াবহ লাগে, যেন দূরে তাকালে যা দেখলে পরিষ্কার দেখা যায় না তেমন। ছায়াগুলো যেন তার সঙ্গী। তোমার শাস্তির সময় হয়েছে। অনেকভাবে ভাবছিলাম এটা কিভাবে করব। সে বলে, আমার কথায় মন না দিয়ে। এতে আমি আরও রেগে যাই যে আমার অনিচ্ছা তার কাছে কতটা তুচ্ছ। এইবার আমি ভালো থাকবো। আমি কিছু বলতে যাব, কিন্তু সে গর্জে ওঠে, তুমি ভালো থাকলে তবে অ্যাডেলিন। আমার দাঁতে ঠক করে শব্দ হয়। সে আবার মজা করে গোঁ গোঁ করে হেসে ওঠে। আমার অহং আঘাত পায়। আমি তার অন্ডকোষে লাথি মারতে চাই, কিন্তু আমি পা 1 ইঞ্চিও তুলতে পারি না। তুমি কি করবে? আমি দম বন্ধ হয়ে আশায় গলায় বলি। শব্দগুলো আমার হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে কাঁপে। তার গরম নিঃশ্বাস আমার গালে লাগে। আমি অনুভব করি তার ঠোঁট আমার চোয়ালের পাশ দিয়ে নামছে। আমি গিলতে চেষ্টা করি, কিন্তু গলা এত শুকিয়ে গেছে যে প্রায় শ্বাস বন্ধ হয়ে আসে। তার ঠোঁট আমার গলা বেয়ে নিচে নামে, কানের নিচে একটা জায়গায় এসে থামে। তোমাকে দখল করব আমি, সে বলে। আর তারপরেই তার দাঁত চেপে ধরে। আমার পিঠ অজান্তে বেঁকে ওঠে। ঘৃণা আর অদ্ভুত সুখ একসাথে স্নায়ুতে নাচতে শুরু করে। মস্তিষ্কে ভুল সিগন্যাল পাঠায়। সব স্পষ্ট চিন্তা উড়ে যায়। বাকি থাকে কেবল পশু প্রবৃত্তি। সে গোঁ গোঁ শব্দ করে, দাঁত দিয়ে কামড়ে ধরে, আর তার জিভ আমার গায়ে বুলিয়ে নেয়। আমার মুখ খুলে যায়, নিঃশব্দ চিৎকার বেরিয়ে যায়। ঠিক তখনই সে গভীরভাবে শ্বাস টেনে নেয়, যেন আমার শরীর থেকে আত্মা শুষে নিচ্ছে। তারপর সে পিছু হটে, দাঁত টেনে টেনে গায়ে থেকে ছাড়ে, ব্যথার দাগ ফেলে যায়। আমি বুঝতে পারছি না হাতগুলো তার বুকে ঠেলে রাখছি স্থির থাকতে, নাকি তাকে দূরে ঠেলতে। তবে উত্তরটা তখনই পাই যখন অজান্তে হাত মুঠো করে তার হুড়ি আঁকড়ে ধরি, যেন সেই আমার বাঁচার শেষ আশা। অথচ বাস্তবে সে আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তার জিভ যখন আমার গলার কাছে ভিজে দাগ রেখে নামে, আমার শরীর কেঁপে ওঠে। সে থামে, আর মনে হয় আমি যেন ছুরির ধারে ঝুলে আছি। আমি দম আটকে রাখি। সেই উপেক্ষার উত্তেজনায় হাড় পর্যন্ত কেঁপে ওঠে। তারপর আবার কামড় দেয়, আর আমার বুকের ভেতর থেকে অজানা এক পশুর ডাক বেরিয়ে আসে। এভাবে বারবার কামড় দিয়ে গলা থেকে কাঁধ পর্যন্ত দাগ ফেলে যায়। সে যখন সরে আসে আমি হাঁপাচ্ছি। ভালো মেয়ে, সে বলে। তার নিজেরও নিঃশ্বাস কেঁপে ওঠে। কেন জানি সেটা শুনে আমি আরও খারাপ বোধ করি। আমি চাই সে যেন এটা ঘৃণা করে, যেভাবে আমি করা উচিত ছিল। এরপর কি করি আমি জানি না। ঈশ্বরের কাছে পরে এর ব্যাখ্যা চাইব,
কিন্তু সেই মুহূর্তে অনুভূতির ঝড়ে আমি হঠাৎ তার গালে কামড় বসিয়ে দেই জোরে। রক্ত আমার মুখে চলে আসে, কিন্তু আমি পাত্তা দেই না, বরং আরও জোরে কামড়াই। হয়তো আমি তাকে ব্যথা দিতে চাই, তাকে তার ঔষধের স্বাদ দিতে চাই যা আমি অনুভব করছি, তার সামান্য হলেও তাকে অনুভব করাতে চাই। কারণ যাই হোক, সে ভালোভাবে নেয় না। তার হাত আমার গলা জড়িয়ে ধরে, আমাকে দেয়ালে ঠেলে দেয় আর মুখ ছাড়িয়ে নেয়। আমার মাথা দেয়ালে ধাক্কা খায়, সেখানে ব্যথার শিরশিরানি ছড়িয়ে যায়। সে গলা শক্ত করে ধরে, কিন্তু আমি পরোয়া করি না। আমি মনে করি এটাই ন্যায় বিচার। যদি সে এখানে আমাকে মেরে ফেলে, অন্তত বলতে পারবো তার গায়ে শেষ দাগটা আমি রেখে গেছি। সে নিচু গলায় গর্জে ওঠে, রাগ আর অন্য কিছুর মিশ্র শব্দে, যার মানে আমি বুঝতে পারি না। আমি তার দিকে তাকিয়ে থাকি। রক্তে মুখ রঙিন হয়ে যায়, চিবুক বেয়ে নামতে থাকে। রক্ত খুব বেশি নয়, আমি যেমন তার মুখ ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম তেমন পারিনি। তবুও তার মুখের দাগে রক্তের ছোট ছোট বিন্দু দেখে আমি শক্তি ফিরে পাই। আমি ভাবতে শুরু করেছি, তুমি শাস্তি পেতে পছন্দ করো, এর মানে আমাকে আরও ভালোভাবে করতে হবে। আমি কিছু বুঝে ওঠার আগে সে আমাকে তুলে নেয় আর আলুর বস্তার মতো কাঁধে ফেলে রাখে। হারামজাদা, আমি চেঁচাই, মুষ্টি দিয়ে তার পিঠে আঘাত করতে থাকি। আমি আলু নই। সে এক হাত দিয়ে আমার পাছায় সজোরে ছড় মারে। এটাই তার উত্তর। সে আমাকে সিঁড়ি বেয়ে নামিয়ে নিয়ে যায়, করিডোরের বাঁদিকে ঘুরে সানরুমের দিকে যায়। পুরো সময় আমি লাথি মারি, ঘুষি মারি, কিন্তু তার ভাবভঙ্গিতে মনে হয় যেন কোনো প্রজাপতি তাকে আক্রমণ করছে। আমার হতাশা গুনতে পেয়ে সে বলে, বেবি, বাতাস যা পারে তার থেকেও কম করতে পারছো তুমি। আবার দাঁত দেখতে চাও হারামি? তোমার মুখ আরও কুৎসিত করে দেব। তুমি নিজেকে বোঝাতে পারো, কিন্তু আমরা দুজনেই জানি আমার দাগগুলোয় তোমার ভিজে যাওয়ার কারণ, সে বলে মজা ভরা কণ্ঠে। আমি গর্জে উঠি, তার এই শান্ত ভাব দেখে খেপে যাই, কারণ সে একদমই ভুল বলছে না। না বোকা মেয়ে, সে ভুলই বলছে। আরও গালাগাল বেরিয়ে আসে মুখ থেকে, কিন্তু সে থামিয়ে দেয় যখন সে আমাকে বুকের সাথে লাগিয়ে নিচে নামিয়ে রাখে। আমার পা তার কোমরের চারপাশে জড়িয়ে যায়, আর সে আমাকে বুকের সাথে ধরে রাখে। ওহ ধুর, সব কিছুকে ধিক্কার। আমি হাত তুলে তার মুখ আঁচড়াতে চাই, চোখে আঙ্গুল দিতে চাই, কিন্তু তার বদলে আমি কেবল ক্যাচক্যাচ করে উঠি। সে আমাকে পেছন থেকে নামিয়ে দেয়। পেট ভারী হয়ে আসে যখন সে আমাকে মাটিতে শুইয়ে দেয়, পিঠের উপর। সে হাঁটু গেড়ে বসে, দুই হাত আমার মাথার পাশে রেখে ঝুঁকে আসে। তার উপরে আকাশে তারা ঝলমল করছে, প্রায় পূর্ণ চাঁদ সাদা আলো ছড়াচ্ছে ঘরের ভেতর। আজ আকাশে কোনো মেঘ নেই, যেন কপালের দোষে এমন স্পষ্ট রাত। সিয়াটেলে প্রায় মেঘ ঢাকা আকাশ থাকে। আমি গিলে ফেলি, চোখে পানি এসে যায়। কত ভদ্র, আমাকে তারাদের দিকে তাকাতে দিচ্ছ যখন তুমি আমাকে মেরে ফেলার খেলা চালাচ্ছ। আমি জোরে বললাম, গলাটা আটসাট হয়ে আসলেও জোর করে কথা বলছি। আমার উচিত ছিল তাৎক্ষণিকভাবে চুপ থাকা, কিন্তু আমার মস্তিষ্ক যেন আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রাণের ঝুঁকিতে পড়লে আমি একটাই কাজ করি, সব কিছু আরও খারাপ করে তুলি। কেউ বলবে আমি ভয়হীন, আমি বলি আমি বোকা। সে এক হাতে নিজের ভার ধরে রাখছে আর অন্য হাত পেছনে নিয়ে যাচ্ছে। আমি মুখ খুলে আরও গালাগাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তার হাত সামনে এলো, হাতে একটা বন্দুক নিয়ে। আমার দাঁত আবার কড়কড় করে কাঁপতে লাগলো। ভয়ে আমার গলা জড়ো হয়ে গেল। এই জায়গায় কেউ তোমাকে স্পর্শ করলে তোমার অশ্রুসিক্ত সেই মুহূর্তগুলোকে ছিনিয়ে নেব। সে ঠান্ডা অনুভূতিহীন কণ্ঠে বলল, সাধারণত আমি তার জায়গায় নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিতাম, কিন্তু মনে হচ্ছে তোমার জন্য আরও কঠিন কিছু দরকার। ঠিক আছে, আমি ক্ষমা চাই, আমি দ্রুতই বললাম, চোখ বড় করে। যখন সে বন্দুকটা আমার বুকের ঠিক উপর ধরেছিল, আমি সত্যি খুব। চুপ কর, সে ফিসফিস করল। তুমি এখনও ক্ষমা চাওনি ছোট ইঁদুর, কিন্তু চাইবে। ডায়েরি, এপ্রিল 14, 1945। জন আর আমি প্রাঙ্কের সাথে ডিনারে যাচ্ছি। পুলিশের সাথে ওর যে মিটিং আছে তার জন্য। আমরা সাধারণত এই ধরনের আউটিংয়ে ভালো সময় কাটাই। প্রাঙ্ক আমাদের নিতে আসছে, আর জন আর আমি চুপচাপ বসে আছি। কোনো কথা নেই আমাদের মধ্যে। শেরার বন্ধুরা ওকে নিয়ে গেছে রাতের জন্য, আর এই মুহূর্তে আমি চাইছি ও ওখানে থাকুক।
সত্যি বলতে সেরা আমাদের দুজনের মধ্যে একটা ভালো বাঁধন হয়েছিল। আমি জানি না ও আমাদের মধ্যে পরিবর্তনটা ধরতে পেরেছে কিনা। জন আর আমি ঝগড়া করছি না, আমরা শুধু পাশাপাশি টিকে আছি। আমি ওর হৃদয় ভেঙে দিয়েছি, আমি জানি আমি সেটা করেছি, কিন্তু কেন মনে হচ্ছে আমার হৃদয় যেন এখন সারতে শুরু করেছে। প্রাণ এসে গেছে, ধন্যবাদ ঈশ্বরকে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।